সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। ভাষার মাস চলছে। এই ভাষার মাসের অল্প কিছুক্ষণ পরেই মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধান উপদেষ্টা সহ দেশের গণ্যমান্য নাগরিকবৃন্দ, এবং আগামীকাল দিনভর কিন্তু এই শ্রদ্ধা নিবেদন চলবে। আমরা 21-এর সেই আন্দোলনে 52 সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। মূলত চলমান রাজনীতি, আগামী নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন দেখা যাচ্ছে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সামনে রমজান আসছে, এই রমজানের আগ মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটি কোনোভাবেই রোধ করা যাচ্ছে না সে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। চারজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে এরই মধ্যে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান ইআরআই। এরপর রয়েছেন কর্নেল এম এ হক, অবসরপ্রাপ্ত নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক। আমার বাদিকে রয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। সবশেষ রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনারা চারজনকেই আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই কর্নেল এম এ হক, আপনাকে দিয়ে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ভোটের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবে, এটি বিএনপি নেতাদের বক্তব্য। আন্দোলন তো অনেক হলো, আন্দোলন তো মানুষ কম দেখলো না, অনেক মানুষ শহীদ হলো, আন্দোলন হলো, এখনও আবার আন্দোলন। মানুষ কি এগুলি স্বাভাবিকভাবে নেয় এই আন্দোলনের কথাগুলো শোনা? দুর্ভাগ্য আমাদের এই জাতির, বাংলাদেশের, যে অ্যাসপিরেশন নিয়ে 1947 সালের 14 আগস্ট এই ভূখণ্ড একটি দেশ হিসাবে মর্যাদা লাভ করলো, যেটা হওয়ার কথা ছিল না। কেননা ইন্ডিয়ার পেটের ভিতরে শুধু একটি ভূখণ্ড আর একদল মানুষ নিয়ে একটা দেশ কখনো হয় না। দেশ হওয়ার এলিমেন্ট আমাদের তখন ছিল না। আমাদের না ছিল সামরিক বাহিনী, না ছিল পুলিশ, না ছিল প্রশাসন, না ছিল ব্যবসা বাণিজ্য, আমাদের একেবারেই ছিল না। সেই ক্ষেত্রে একটা দেশ হলো মানুষের আশা ভরসা নিয়ে যে আমরা নির্যাতন থেকে রক্ষা পাবো, তা হলো না। 71 সালে আবার পরিবর্তন হলো। সেই পরিবর্তনের পরে সময় আরও বেশি, পূর্বের চেয়ে আরও বেশি করে আমাদের উপরে জনগণ, সাধারণ মানুষের উপরে নির্যাতন শুরু হলো। সেখানেও শেষ নেই। আবার 75 সালের পর পরিবর্তন, আবার সর্বশেষ জুলাই আগস্টের। এই জুলাই আগস্টের যে রক্তাক্ত পরিবর্তন, বিপ্লব, অবশ্যই এটা একটা বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে আমাদের সাধারণ ছাত্র জনতা এখনও তাদের রক্তের গন্ধ পাচ্ছে আমরা বাতাসে। এখনও রক্তাক্ত রাস্তাঘাট, এখনও অসংখ্য মায়ের বুক খালি, এবং অসংখ্য মানুষ, প্রায় 40,000-এর মতো মানুষ, কারো হাত নাই, কারো পা নেই, মাথা নেই, নাক নেই, মুখ নেই, ঠোঁট নেই, দিয়ে খাচ্ছে, রড দিয়ে হাঁটছে। সেই পরিস্থিতির এখনও রয়ে গেছে। সে সময়ে আমরা পরিবর্তনের সাথে সাথে বললাম যতদিন লাগে আমাদের সংস্কার করে শেষ হবে, তারপরে নির্বাচন দিবেন। সব পলিটিক্যাল পার্টিগুলোই সেটা বলেছে, আপনারা সাক্ষী। কিন্তু এখানে পলিটিশিয়ান আছেন 3 জনই। আমি একাই সামরিক বাহিনী থেকে আসছি, জানি না ওনারা আমার কথা পছন্দ করবেন কতটুকু। এই 3 জন এরা পলিটিশিয়ানরা অস্থির হয়ে গেছে এখন নির্বাচনের জন্য। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন। জি, রিজন আমরা এই বিষয়ে জানবো। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে রিজনটা কি? ধন্যবাদ। ভাষার এই দিনের প্রাক্কালে শুভেচ্ছা জানাই সবাইকে। 1952 সালের এই 21শে ফেব্রুয়ারি, একটু পরে আমরা যারা শ্রদ্ধা জানাবো, ভাষা আন্দোলন আমাদের সামনে 3টা সত্য উপস্থিত করেছিল। একটা ছিল যে ধর্মের ভিত্তিতে দেশ হয় না, বলে আরবের সবগুলো দেশে একটা দেশ হয়ে যেত। কিংবা কুয়েত, আমাদের কোরিয়া, জাপান, তারাও একটা দেশ হতো, চীন। কিংবা আমরা যদি বলি ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স একটা দেশ হয়ে যেত, সব খ্রিস্টান ধর্মাবলম্বী অথবা বৌদ্ধ ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী। দেশ হতে গেলে, যেমন হক ভাই বলেছেন, দেশ হতে গেলে ভাষা লাগে, সংস্কৃতি লাগে, ভূখণ্ড লাগে, অর্থনৈতিক বন্ধন লাগে, জীবনধারার ঐক্য লাগে।
এগুলো ছাড়া দেশ হয় না। আবার সবসময় এক ভাষা হলেও দেশ হয় না। ইংল্যান্ডের ভাষাও ইংরেজি, অস্ট্রেলিয়ার ভাষাও ইংরেজি, আমেরিকার বেশিরভাগ মানুষের ভাষাও ইংরেজি, কিন্তু আবার এক দেশ হয়নি। ফলে ভাষা একটা গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূখণ্ড, তার সংস্কৃতি, তার অর্থনৈতিক বন্ধন। 52 সালে আমাদের দেখালো যে ভাষা আন্দোলনের দাবির মধ্যে গণতন্ত্র আছে। কীরকম? 7 ভাগ মানুষের মুখের ভাষা উর্দু কি রাষ্ট্রভাষা হবে, না 56 ভাগ মানুষের মুখের ভাষা বাংলা সেটা গুরুত্ব পাবে। ফলে বাংলার দাবি করাটা সেদিন গণতান্ত্রিক দাবি ছিল, একটা অসাম্প্রদায়িক দাবি ছিল, একটা গণতান্ত্রিক দাবি ছিল। তার সঙ্গে ছিল যে পাকিস্তান হলো, পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানের প্রতিষ্ঠাতা বলে যে আমরা জিন্নাহ সাহেবের নাম জানি, জিন্নাহ সাহেব গণপরিষদের বক্তৃতা এটা বললেন যে পাকিস্তানকে এমন একটা দেশে রূপান্তরিত করতে হবে, একদিন এখানে মুসলমান মুসলমান বলে পরিচয় দেবে না, হিন্দু হিন্দু বলে পরিচয় দেবে না, তারা পরিচয় দেবে তারা পাকিস্তানের নাগরিক। রাষ্ট্র এবং মানুষের ধর্মবিশ্বাস মানুষের কাছে পবিত্র হিসাবে থাকুক, রাষ্ট্র চলবে মানুষের জন্য। এই কথা তিনি গণপরিষদের বক্তৃতায় বললেন। এবং যে কারণে আপনারা জানেন পাকিস্তানের সংবিধান হতে 9 বছর সময় লেগেছিল। পাকিস্তানের সংবিধান হয়েছে 1956 সালে। হক ভাই যেহেতু আলোচনাটা তুললেন তাই আমি একটু বলে রাখলাম। এরপরে একটা বড় আন্দোলন হয়েছিল কিন্তু 69-এ গণ অভ্যুত্থানের পরে অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয় না, কিন্তু অভ্যুত্থানের পরে মানুষ চায় একটা নিয়মে দেশটা চলুক। এই জন্য গণ অভ্যুত্থানের পরেই নির্বাচন হয়েছে। আমরা আর একটা গণ অভ্যুত্থান করেছি কবে? 90। সেই 90 গণ অভ্যুত্থানে ছাত্র সংগঠনের দায়িত্বে থাকার কারণে ছিলাম। গণ অভ্যুত্থানের 90 গণ অভ্যুত্থানের পরেও কিন্তু অভ্যুত্থানকে আবার আইনি কাঠামো দেওয়ার জন্য আবার একটা নির্বাচন লাগলো। আমরা এই জন্য মনে করি রাজনীতিবিদরা আমরা অস্থির হই নাই। আমরা বলেছি যে কোনো অভ্যুত্থান সে যেহেতু একটা শাসক গোষ্ঠীর ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলে অভ্যুত্থান করে, তারপরে একটা গণতান্ত্রিক পথে যদি উত্তরণ করতে হয় একটা নিয়ম মাফিক তো যেতে হবে। সেই নিয়ম মাফিক যাওয়ার পথটা কি? সেটাকে আবার আর একটা অভ্যুত্থান নাকি নির্বাচন? তার প্রশ্নটা যেতে হয় নিয়ম মাফিক যাব কোথায়? নিয়মতান্ত্রিক পথে যেতে হলে আর একটা নির্বাচন লাগবে। এই জন্যই কিন্তু নির্বাচনটা দরকার। তা না হলে যত দেরি হচ্ছে ততই দেখুন অভ্যুত্থানের চেতনাটা কীরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কিংবা অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এসছেন তারা কিন্তু তাদের আকাঙ্ক্ষা এবং তাদের কর্মকাণ্ড দুটোর মধ্যে সঙ্গতিও রাখতে পারছেন না। ফলে এই জায়গাটায় আমরা মনে করি খুব দ্রুততম সময়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা যাওয়া। মিলন, একই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া। ধন্যবাদ বিজ্ঞ আলোচক সকলকে। আপনার প্রশ্নটা ভেরি ক্লিয়ার। প্রথমে আমি আজকে আগামী দিনে কিছুক্ষণ পরেই আমরা শহীদের স্মৃতি স্তম্ভে গিয়ে আমরা পুষ্পমালা দেব এবং আমাদের শ্রদ্ধা জানাবো, সেটা 52-এর শহীদকে নিয়ে। আমি আশা করব আমরা 71-এর শহীদকে নিয়ে সবার স্মৃতি শুধু হয়েছে, এই জুলাই 36-এর শহীদকে নিয়ে এই বিপ্লবের পর আরেকটি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা পাক, ফেসিবাদ নিপাত যাক, তার মতো একটি আমরা আমাদের স্মৃতিতে একটি স্মৃতিসৌধ পেতে পারবে বলে আশা করি। আগামী দিনে এটা হতে হবে, আমাদের একটি দাবি রইল। দেখুন, আমাদের দেশ স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য। 1970 সালে পাকিস্তানের যে নির্বাচনটি সর্বশেষ হয়েছিল, সেই নির্বাচনে 167টি আসনে তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানের দল তখন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কিন্তু আইয়ুব খান ছল চাতুরির মাধ্যমে সরকারে যেতে দেয়নি এবং সেই গণতন্ত্র এবং মানুষের স্বাধিকার অধিকার প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই সেদিন পাকিস্তান বিভক্ত হয়ে আজকের বাংলাদেশ আমরা পেয়েছি। সেই গণতন্ত্র ছিল না বলেই এই দ্বিতীয়বারের মতো 53 বছর পরে একটি সংগ্রাম হয়েছে এবং এই দ্বিতীয় বিপ্লবের মধ্য দিয়ে আমরা আবার বাংলাদেশকে পুনর্গঠিত পুনর্জীবিত করার জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে হঠাৎ করে হক ভাইয়ের কথায় আমরা নির্বাচন বলে এত অস্থিরতা কেন? এই অস্থিরতা কেন আমিও জানতে চাই। এদেশের সংখ্যাগরিষ্ঠ সম্ভবত এইভাবে বলতেছিলেন যে এই বিপ্লবের পরপরে যে বক্তব্যটা ছিল, যতদিন যাচ্ছে রাজনীতিবিদদের বক্তব্যটা চেঞ্জ হচ্ছে, সম্ভবত এটাই বক্তব্য ছিল। হ্যাঁ, কেন আমি তো জানতে চাই কেন এই রাজনীতিবিদরা সকলে মিলে দল মত নির্বিশেষে শুধু আওয়ামী লীগ অ্যান্ড তার জোট, তার শরিক দল ছাড়া সকলেই তো রাজপথে নেমেছিল। কোনো দল তো বসেছিল না।
প্লাস এদেশে আপামর জনসাধারণ, শ্রমিক জনতা, সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নেমেছিল এই বিপ্লবে। কেন? আর হঠাৎ করে এখন আমরা সকলেই যার যার পথে হাঁটছি এবং নির্বাচনের কথা বলছি। এই দোষ কি দলগুলোর, না এই দোষ যাদেরকে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে চালিকা শক্তি হিসাবে সবচেয়ে বেশি পপুলারিটি নিয়ে সকলের নিমন্ত্রণে যারা সরকার প্রতিষ্ঠিত করেছিলেন তাদের ফেইলিউরের কারণে? জি, এটি তো আলোচনার বিষয়। আলোচনার বিষয়। মজিবুর রহমান মঞ্জু, নির্মোহ জায়গা থেকে বলার কি সুযোগ আছে কিনা? আসলে এই দোষটা আসলে কার, রাজনীতিবিদদের নাকি যারা দেশ পরিচালনা করছে তাদের? অস্থিরতা তো আমি সবার মাঝে দেখতে পাচ্ছি, দোষটা শুধু রাজনীতিবিদদের পড়ছে, অস্থিরতা সর্বত্র। যাই হোক, আমি প্রথমত আজকে মহান 21শে ফেব্রুয়ারি, এখানে আমার তিনজনই আমার সিনিয়র, তো ওনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই, দর্শকদেরও আপনার মাধ্যমে রেমান। অস্থিরতা আমি সবার মাঝে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি বলছি সেটা বলি, কারণ আমি ইতিহাস, যেহেতু ওনারা বলেছেন ইতিহাসের ধারাক্রমে, অস্থিরতা সকলের মাঝে এই জন্য যে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পর, যেটা রতন ভাই বললেন, গণ অভ্যুত্থান একটা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেই হয়। হ্যাঁ, এখন এই নিয়ম শৃঙ্খলা ভঙ্গের পরই যখন আপনি সাথে সাথে নিয়মের কথা বলেন, তখন কিন্তু একটা অস্থিরতা, আরেকটা পাল্টা অস্থিরতা তৈরি হয়। যেমন ধরেন, একটা নিয়ম ভাঙার মধ্য দিয়েই আমরা এই গণ অভ্যুত্থানটা হয়েছে, সরকারের পতনটা হয়েছে বা ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এর পরে পরে যদি আপনি আবার নিয়মের মধ্যে আসতে চান, তখন এই সংকটটা তৈরি হয়। যেমন আমরা সাথে সাথে দেখা গেলো রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছি, আইনগত বিধানের মধ্যে যাচ্ছি, সেখানে ধরেন খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, আমরা জেল থেকে বেরিয়ে এসেছি, আমাদের কিন্তু কোনো নিয়ম না মেনে আমরা কিন্তু বেরিয়ে এসেছি জেল থেকে। আমরা যেদিন 6 তারিখ জেল থেকে বেরিয়েছি, সেদিন প্রায় 2500 লোক একসাথে ঢাকা জেল থেকে আমরা বেরিয়েছি। প্রথমত যাদের বেল হয়েছিল, পরে বললো যে না, যারা কোটা আন্দোলনেই জেলে গিয়েছে সবাই বেরোন, সবাইকে মুক্তি দেওয়া হয়েছে একটা অর্ডারে, এক অর্ডারে সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের পর শৃঙ্খলা ফেরানোর নিয়মটা কি? আপনি একটা ইলেকশন দিয়ে দিবেন, আপনি কালকে যদি একটা ইলেকশন দেন কি হবে? আপনি দেখেছেন তো যে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্রদের মারামারি হচ্ছে, পুলিশের সেখানে কোনো রোল নাই। আমি সেদিন প্রধান উপদেষ্টার মিটিংয়ে বলেছি যে একজন উপদেষ্টা আপনারা ছদ্মবেশে বের হন, বের হয়ে পুলিশকে ডাকেন যে আমি ছিনতাইকারীর কবলে পড়েছি, দেখেন পুলিশ আসে কিনা, পুলিশ হেল্প করতে পারছে কিনা। আপনি নিয়মে ফেরারও তো একটা পরিস্থিতি থাকতে হবে। নিয়ম কার হাতে ফিরবেন? কালকে যদি ধরেন মিলন ভাই ভোট করছেন, সেখানে হয়তো ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা আছে, একদল যদি কেন্দ্র দখল করে, কে বিচার করবে সেখানে? কে বেরিয়ে আসবে? আমি দু একটা জায়গায় একই কথা বলেছি। সেদিন আমার সামনেই একজন বিএনপি নেতাকে একটা লোকাল থানার ওসি ফোন করেছেন, ফোন করে বলছেন যে এখানে 2 গ্রুপে মারামারি হয়েছে, দোনো গ্রুপই আপনার সমর্থিত, এখন আমি কি করব? তো উনি বললেন আপনি কি করবেন? উনি আপনি আইনগত ব্যবস্থা নেবেন। বলছে আমি কার বিরুদ্ধে নেব? বলছে আরে আপনি যে অপরাধ করছেন তার বিরুদ্ধে নেবেন। তাহলে যেখানে ওসিরা ব্যবস্থা নিতে পারছেন না, তিনি মনে করছেন যদি জামাতে মারামারি হয় জামাতের আমিরকে ফোন করতে হবে, বিএনপি মারামারি হলে বিএনপি নেতাকে ফোন করতে হবে। এই স্ট্যাটাসে আপনি কিভাবে নিয়মে ওভারনাইট ফিরবেন? সেই জন্য গ্র্যাজুয়ালি আমরা জন্য বলেছি সরকারের প্রায়োরিটি কিন্তু 4টা বেসিক প্রায়োরিটি আছে। একটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা ফিরানো, দ্বিতীয় হচ্ছে যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে তাদেরকে বিচারের আওতায় আনা, তাদের, কারণ এদের সবার কাছে তো কালো টাকার পাহাড়। আপনি কালকে ইলেকশন দিবেন, কালো টাকা ব্যবহৃত হবে ইলেকশন, এখনো হচ্ছে অলরেডি, এদেরকে আপনি আইনের আওতায় আনবেন। তৃতীয় হচ্ছে আপনি সংস্কারের একটা আমাদের বাধ্যবাধকতা আছে, আমরা যদি সংস্কার না করি তাহলে এই অভ্যুত্থানের ফল কী হবে? চতুর্থ হচ্ছে আপনি নির্বাচনে যাবেন। এখানে অস্থিরতার কোনো বিষয় আমি দেখছি না। যেমন বিএনপিকে সবাই ব্লেম করছে যে বিএনপি অস্থির হয়ে গেছে, কিন্তু আমি তো দেখছি বিএনপি নিজে 31 দফা সংস্কারের কথা বলেছে। বিএনপির নেতাদের অবশ্য একবার একরকম কথা আসার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি তো সর্বশেষ দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে কিছু সংস্কার করে, অনিবার্য যে সংস্কার সেগুলো করেই সমাধানে যেতে হবে। এখন পর্যন্ত চিফ অ্যাডভাইজার যেটা বলেছেন, 6টা কমিশন করেছে, 6টা কমিশন যে কমন, এখন কথা হচ্ছে যে এই সংস্কারগুলো কোন প্রক্রিয়া হবে? এটা কি নেক্সট পার্লামেন্ট করবে, না অধ্যাদেশ দিয়ে হবে, না আমরা একটা সংবিধান সংশোধনের জায়গায় যাব, সেটা একটা ব্যাপার। অস্থিরতার জায়গাটা কেন বলছি দেখেন, 6 মাস যেতে না যেতে আজকে আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদের মধ্যে বিভেদ, আমরা একে অপরকে কেউ ফেসিবাদের দালাল ডাকছি, কেউ ভারতের দালাল ডাকছি, নানা রকম কথাবার্তা বলছি। সুতরাং এই অস্থিরতার জায়গায় আমি তো
যাদেরকে আমরা আন্দোলন শক্তি রাজপথে বলছি তারাও তো অস্থির না যে তা তো না। একটা জিনিস হলেই আলাপ আলোচনার টেবিল আছে, আলোচনার ব্যাপার আছে, ডিসকাশনের ব্যাপার আছে, আমরা কেন একে অপরকে ব্লেম করি? জি, আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা বিরতির পরে করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। কর্নেল এম এ হক, আপনার কাছে যেতে চাই আলোচনায়। আমরা কিছুক্ষণের মধ্যে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। যেটি মজিবুর রহমান মঞ্জু বললেন, এই কথাটি কিন্তু বিএনপি মহাসচিবও বলেছেন যে নিজেদের মাঝে ঐক্য নষ্ট হয় এমন কথা না বলতে অন্য দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। মজিবুর রহমান মঞ্জু একটু ভেঙেই বললেন যে আন্দোলনকারীরা একে অপরকে ফ্যাসিস্ট বলছে, দালাল বলছে, অবিশ্বাসের জায়গা তো তৈরি হয়েছে। দেখুন, 5ই আগস্ট পর্যন্ত পুরো দেশের একটা কমন এনিমি ছিল। সেই কমন এনিমিকে ফ্যাসিস্ট হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এবং তার সাথে সাহায্যকারী দেশ, আমাদের প্রতিবেশী দেশ, সবাই একজোটে এটার বিরুদ্ধে, কেউ হয়তো ডাইরেক্টলি আন্দোলন করেছে, কেউ ইনডাইরেক্টলি, সবাই আন্দোলনের সাথে জড়িত। কিন্তু দুঃখজনক হলে সত্য, 5ই আগস্টের পরে কেন জানি আমরা আত্মঘাতী খেলায় পরস্পরের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। এটা আমাদের চারিত্রিক, বাঙালি চারিত্রিক মনে হয়। একটা অনেক আগে বিভিন্ন গবেষকরা বাঙালির চরিত্র সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেটার বাস্তব রূপ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশাল কথা লিখেছেন বাঙালি চরিত্রে, এটা একটা প্রতিফলন। এই জিনিসটা যদি আমরা এভাবে দেখি, আপনি গ্রাম দেশে বন্যা দেখেছেন কিনা? একেবারে বিশাল 88 সালের বন্যা, আর বড় বড় বন্যা হয়। বন্যার সময় অনেক সময় কচুরিপানার কিছু একটা আমরা ভেলা তৈরি করি, সেই ধরনের কচুরিপানা পচিয়ে সেখানে কিন্তু কলা গাছের ভেলা, হ্যাঁ কলা গাছ, এমনিও কোনো একটা জায়গা পেলে সেখানে সাপ, ব্যাঙ, যত প্রাণী আছে সেখানে আশ্রয় নেয় বিপদের সময়। জি, যখন বন্যা শেষ হয়ে গেল, যখন মাটি খুঁজে পেল, তখন কিন্তু আবার তারা ছড়িয়ে পড়ে পরস্পরকে খেতে শুরু করে। ঠিক আমাদের আন্দোলনটা যা দেখছি, এই উদাহরণের চেয়ে বেস্ট উদাহরণ আমি বুঝতে পারি না। এখন আসুন, আমরা ক্ষমতা এমন একটা জিনিস, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর যেগুলো ক্ষমতা ছিলেন কিংবা দীর্ঘদিন ধরে নাই, এই ধরনের পার্টিগুলোতে ক্ষমতার লিপ্সাটা এত বেশি বয়সে একটা পরিণত হয়েছে, নেশায় পরিণত হয়েছে। যেমন ধরেন, পলিটিশিয়ান হলেই একটা এলাকার সে মালিক মনে করে, একটা আসনের সে মালিক, সে একটা জমিদার, আর বাকি সব তার কর্মচারী, কর্মকর্তা। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চাই। জি, কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চাই। বিটিভির সৌজন্যে আমরা এই অনুষ্ঠানটি দেখব। সেখানে কি হচ্ছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা সেখানে যাবেন। আমরা সরাসরি সেখানে যেতে চাই। ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী, বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম ও ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। সব খালি করে দিচ্ছে, দেখছেন চতুর্দিকে একেবারে ক্লিন। জি, আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি যাচ্ছেন 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের জন্য মহামান্য রাষ্ট্রপতি এগিয়ে যাচ্ছেন। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি, আমরা দেখতেই পাচ্ছি। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার ত্যাগ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতিকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। জি, অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা সেখানে ফুল দিবেন। আমরা আলোচনায় ছিলাম কর্নেল এম এ হক আপনার কাছে, আপনি পরস্পর বিরোধী যে বিষয়গুলো বলছিলেন। না তবে আর জি, ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উন্মথিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে ডাকবে দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তোর মতো গড়িয়ে এসে একবারও উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না, তবে আর জি কি করে জি হ্যাঁ, যে বলছিলাম এই যে পারস্পরিক বিরোধী যে অবস্থান আপনি লক্ষ্য করে থাকবেন, 3-4 দিন আগে কুয়েটে যে রক্তাক্ত চিত্র আমরা দেখেছি, সেই রামদা আবার তাদের হাতে, যেটা নিয়ে ছাত্রলীগের মতো নরপশুরা, হায়েনারা সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, সেই ধরনের রামদা আবার এসেছে। না, বহিষ্কার করা হয়েছে, বহিষ্কার হোক আর যাই হোক, এসেছে তো। সে রামদাগুলো কোথেকে পেল? তারা নতুন করে তৈরি করেছে? করেনি। তার মানে এখানে একটি কথা আছে, আমি সেই বিশ্বাস সিন্ধু মহাকাব্যের একটা সেন্টেন্স, যেটা আর আগেও বলেছিলাম মনে হয় আপনার অনুষ্ঠানে, সেখানে একটা ডায়লগ ছিল, ইয়াজিদের ডায়লগ। সেই ডায়লগটা ছিল এই যে শত্রুর শেষ, অগ্নির শেষ, ঋণের শেষ রাখিতে নাই, যদি তুমি তাহা রাখিয়া দাও বহুগুণে তোমাকে জ্বালাইয়া পোড়াইয়া মারিবে। বুঝেন, একটা হলো কি শত্রু, আর একটা ঋণ এবং অগ্নি। এটা অনেক ব্যাখ্যার বিষয়। ঠিক এই ফ্যাসিস্ট যে 16 বছরে কিন্তু বসেছিল না, তাদের প্ল্যান এ ছিল। তারা তো আর নিজেরা কাজ করেনি, দেশটা তো আর স্বাধীন ছিল না, একটা দেশ পরিচালনা করছিল তাদের সরকারকে। এখানে তারা প্ল্যান এ রেখেছিল, ব্যর্থ হয়েছে। কেননা শেখ হাসিনা তো অর্ডারই দিয়েছিল সেনাপ্রধানকে এবং পুলিশকে আরও 4-5 হাজার লাশ ফেলে দাও, যেটা ইন্ডিয়ান হাই কমিশনার এসে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন এবং সেটা করতে চেয়েছিলেন। আমাদের মাননীয় সেনাপ্রধান সেটা অস্বীকার করেছেন করতে। প্ল্যান 1 ব্যর্থ হয়েছে তাদের, প্ল্যান 2 কিন্তু রয়ে গেছে। তারা দেশের প্রত্যেকটা জায়গায় তাদের এলিমেন্ট রেখে গেছে। তারা কিন্তু অল্প সংখ্যক লোক, নেতৃস্থানীয়রা তাদের দেশে চলে গেছে, প্রতিবেশী দেশ যারা কি বলি না, সেখানে তো তাদের জন্ম, সেখানে রক্তেই তারা এখানে বড় হয়েছে, তারা সেখানে চলে গেছে। কিন্তু তাদের বংশোদ্ভূত যে প্রেতাত্মাগুলো প্রত্যেকটা জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, রাজনৈতিক দলের মধ্যে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভাষায় রাজনৈতিক দলগুলো কথা বলছে, ঠিক একই ভাষায় ফ্যাসিস্ট হাসিনার লোকেরা কথা বলতো। এটা দিবালোকের মতো সত্য। হঠাৎ করে বল পাল্টে গেল সবাই। এই যে একটা অবস্থা, পারস্পরিক সাংঘর্ষিক, যখন একটা উদাহরণ দেই, বিএনপি এবং জামাতে ইসলামী তারা আজকে থেকে নয়, জন্মলগ্ন থেকে তাদের মধ্যে একটা বিশাল ঐক্য ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল, একসাথে মন্ত্রিসভা করেছে, একসাথে দেশ চালিয়েছে, সব সময় একসাথে বৈঠক করেছে। এটি জাস্ট বেশি দূরের কথা নয়, কিন্তু তারাও দেখি একটা পারস্পরিক একটা বিরূপ, মানে বিপরীত মেরুতে তারা অবস্থান করছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। যেই আন্দোলনে তারা ছিল এক সূত্রে গাঁথা। তাহলে দেখুন এই অস্থিরতা কোত্থেকে আসছে। আমরা যদি ইন্টেলিজেন্স, যেটা গোয়েন্দার বিষয়গুলাগুলি আমরা যদি গভীরভাবে পড়ালেখা করি, স্পায়োনেজ বলে একটা শব্দ আছে, কিভাবে গোয়েন্দারা কার ভিতরে কিভাবে কাজ করে, ঠিক সূক্ষ্মভাবে পৃথিবীর 2টো গোয়েন্দা সংস্থা যেটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছিল বহু আগে থেকে, একটা মোসাদ, যেটা আপনারা জানেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, আর ইন্ডিয়ান রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, এই দুটার মধ্যে কিন্তু গভীর সম্পর্ক সেই 1948 সাল থেকেই।
তখন র ছিল না এইভাবে, বাট ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ছিল। মোসাদ এবং র তারা যৌথভাবে ওয়ার্ক করছিল কিভাবে পাকিস্তানটাকে ধ্বংস করা যায়, পাকিস্তান রাষ্ট্রটা যাতে টিকে না থাকে। এটা আমার মুখের কথা নয়, আপনারা সেই গোয়েন্দা তথ্যগুলো পড়ে দেখেন, তাদের চক্রান্তগুলো তো একটা সময় বের হয়ে আসে। তারা কিন্তু এই রাষ্ট্র ধ্বংস করার জন্য যে কাজগুলো করেছে সফলতা অর্জন করেছে তারা, এই গোয়েন্দাগিরি। আপনি দেখবেন ইন্ডিয়ার লোকেরা এখনো আপনার দেখবেন অসংখ্য লোক সেখানে ইসরায়েলে বসবাস করছে এবং প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধরত আছে। এখন আসুন, এই গোয়েন্দারা কি বসেছিল, এখনো কি তারা বসে আছে? গোয়েন্দাদের কিন্তু আপনি লেখা নাই গায়ের মধ্যে যে গোয়েন্দা, রাজনৈতিক নেতাও সেই গোয়েন্দার কাজ করতে পারেন, এই দুষ্কৃতিকারীর কাজ করতে পারেন। যখন তারা একটা রূপ নিয়ে করেন, এই পলিটিক্যাল রূপ, কখনো আপনি করেন শিক্ষক হিসাবে, কখনো করেন আপনার ইন্টেলিজেন্স বুদ্ধিজীবী হিসেবে, ছাত্র নেতা হিসেবে, দোকানদার হিসেবে, ব্যবসায়ী হিসেবে। আপনি একটা ভালো প্রসঙ্গে এনেছেন, আপনার কাছে এই প্রসঙ্গে আমরা কথা বলবো। আমরা আবারও শহীদ বেদিতে ফিরে যেতে চাই। সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। মাননীয় প্রউপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম ও ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীর লয়ে এগিয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতির পর এখন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। মাননীয় প্রধান উপদেষ্টা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। জি, সুপ্রিয় দর্শক, আপনারা রাষ্ট্রপতির পর প্রধান উপদেষ্টা এবং এখন প্রধান বিচারপতি শ্রদ্ধা জানাচ্ছেন, সেটি দেখছিলেন। আলোচনায় ছিলাম কর্নেল এম এ হক আপনার কাছে। আপনি গোয়েন্দা সংস্থা নিয়ে কথা বলছেন। গোয়েন্দা সংস্থাগুলো বহু পূর্বে থেকেই বাংলাদেশের প্রতিটি অঙ্গনে বিদেশি গোয়েন্দা সংস্থারা কাজ করছে বিভিন্ন রূপ ধারণ করে। যেটা ভূত মানুষের ধরে না, গ্রাম দেশে বলা হয় ভূতে ধরেছে, জিনে ধরেছে, আসলে বাস্তব তো এটা। এবং সেই জন্য কিন্তু কোরআনে সূরাও নাজিল হয়েছে যাতে এটা থেকে বাঁচা যায়, ভূত পেতনি থেকে। সূরা নাস, সূরা ফালাক পড়ে দেখেন। কিন্তু বাংলাদেশ সেই দোয়া পড়ে নাই। বাংলাদেশের লোকেরা সেটাকে গ্রহণ করে নিয়েছে, এই ভূত পেতনিদেরকে। সেই ভূত পেতনিরা রাজনৈতিক নেতাদের উপর সওয়ার হচ্ছে, কিছু সময় শিক্ষকদের উপর সওয়ার হচ্ছে, ছাত্রদের উপর সওয়ার হচ্ছে, চাকরিজীবীদের উপর সওয়ার হচ্ছে, মিলিটারি অফিসারদের উপর সওয়ার হচ্ছে, সেক্রেটারিদের উপর সওয়ার হচ্ছে, পুলিশের উপর সওয়ার হচ্ছে। তারা জেনে হোক না জেনে হোক এই বিশৃঙ্খলা সৃষ্টি করার বিভিন্ন অজুহাত খুঁজে তারা এই কাজগুলো করছে। আজকে তো ছাত্রলীগ নাই, ছাত্রলীগ তো নিষিদ্ধ, তাহলে ছাত্রলীগের লোকগুলো কোথায় গেল? ওয়ার আর দে? এই যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত শিবির তাদের সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল, তার কি বাংলাদেশ থেকে চলে গিয়েছিল এই আন্দোলনের সময়? তারাই তো সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন এই আন্দোলনে। দেখা গেছে ওই আবু সাইদও নাকি জামাত না শিবিরের সে সদস্য ছিল, যাই প্রকাশ্যে দিবালোকে নিজের জীবন কুরবানি দিল। তো ঠিক একইভাবে যারা ক্ষমতাচ্যুত হয়েছে, এ দেশ থেকে বিতাড়িত হয়েছে সাধারণ মানুষের মাধ্যমে, তারা তাদের র্যামন্যান্ট রেখে গেছে বিভিন্ন রূপে। তারা এখন আত্মপ্রকাশ করছে। চুপ ছিল, এটা প্ল্যান বি। প্ল্যান বি। আপনি একজন সেনা কর্মকর্তা হিসেবে প্ল্যান বির কথা বলছেন, রয়ের কথা বলছেন, মোসাদের কথা বলছেন। আপনি সিএ এর কথা, কেজিবির কথা, MI6 এর কথা কিংবা IS এর কথা বলছেন না কেন? হ্যাঁ, এটা বলি না এই জন্য তাদের ইন্টারেস্ট ততটুকু নয়, এবং তাদের যে ইন্টারেস্টগুলো আছে এই দুটোর মাধ্যমে তারা সেটা পেয়ে যাচ্ছে। আমি সরাসরি না গিয়েও আপনার মাধ্যমে পাবো, আমি কেন সেখানে যাব বলুন? তারা বড় বড় অর্গানাইজেশন, তারা যে করছে না তা না, করছে বা তদারকি করছে তাদের স্বার্থটাকে। আমরা যেতে চাই রাজিকুজ্জামান রতন আপনার কাছে। কথা হচ্ছিল নির্বাচন নিয়ে। এটা মানে বহুল আলোচিত বিষয়, অনেকবার হয়তো বিভিন্ন
উপস্থাপক আপনাকে বিষয়টি জানতে চাইছে, আমিও জানতে চাই, জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় যে নির্বাচনগুলো সেটি আগে হওয়া উচিত? ধন্যবাদ। দুটো বিষয় একটু আমাদের বিবেচনাটা বলি, কারোর সঙ্গে কন্ট্রাডিক্ট করার জন্য নয়, আমার অবজারভেশনটা বলি। বিএনপির সঙ্গে জামাতের কি চিরস্থায়ী বন্ধুত্ব ছিল? আচ্ছা, 1971 সালে জামাত এবং বিএনপির অবস্থান কি ছিল? বিএনপির যে প্রতিষ্ঠাতা, তখন তো তারা গান পয়েন্টে ছিলেন না, একজনকে বলা হয় স্বাধীনতার ঘোষক, আরেকজন স্বাধীনতার বিরোধিতাকারী। সেদিন তাহলে নিশ্চয়ই দুই দল এক জায়গায় ছিল না। 1982 সালে এরশাদ যখন ক্ষমতা দখল করলো, তখন জামাত কিন্তু ইলেকশনে গেল আওয়ামী লীগের সঙ্গে মিলে, বিএনপি কিন্তু তখন কিন্তু নির্বাচনের বিরুদ্ধে 86-এর নির্বাচনে। তার মানে সেদিন বিএনপি এবং জামাত এক জায়গায় ছিল না। আবার 94 সালে আওয়ামী লীগ এবং জামাত মিলে কৌশলগত ঐক্য করলো। হ্যাঁ, সে সময় বিএনপিকে যে ইয়েতে বাধ্য করবার জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য, তখন আওয়ামী লীগ এবং জামাত তো কৌশলগত ঐক্য করেছে, হ্যাঁ, মতিউর রহমান নিজামী এবং শেখ হাসিনা বসে। আচ্ছা, তারপরে ধরুন যে 2014-15 সালের দিকে যখন জামাতের যারা যুদ্ধ করে দিচ্ছিলেন তাদের বিচার হওয়া শুরু করলো, বিএনপি কি সেই বিচারের বিরোধিতা করেছিল? করেনি তো। আচ্ছা, এখন 2024-এর পরে এসে যখন অভ্যুত্থানটা হলো, তারপরে জামাত চাইছে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘায়িত হোক, আর বিএনপি চাইছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হোক। এখন এক জায়গায় নাই। ফলে কেউ যদি বলে বিএনপি জামাতের ঐক্যটা চিরস্থায়ী, সেটাও যেমন ঠিক নয়। আওয়ামী লীগ জামাতের ঐক্যটাও চিরস্থায়ী, সেটাও ঠিক নয়। জামাত তার মতো করে রাজনৈতিক কৌশল নির্ধারণ করে, বিএনপি বিএনপির মতো করে রাজনৈতিক কৌশল ঠিক নির্ধারণ করে। ফলে আমি প্রথমে মনে করি একটা রাজনৈতিক অবস্থাটা দেখে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে। 2 নম্বর যেটা বলছেন যে নির্বাচনের জন্য অস্থির হওয়া বা তাড়াহুড়ো করার বিষয় নয়। কথা হচ্ছে মানে যেমন হক ভাই একটা সামরিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছেন যে সবই বোধহয় মানে একটা ষড়যন্ত্রই। তাহলে আমাদের ভাষা আন্দোলন বলি, আমাদের 57-তে কাকমারি সম্মেলন মৌলানা ভাসানীর বলি, আমাদের 62 শিক্ষার দাবিতে আমাদের আন্দোলন বলি, 69-এর গণঅভ্যুত্থান বলি, এগুলোর কি কোনো সোশ্যাল রোল নাই? 66-র 6 দফা আন্দোলন এবং মনু মিয়ার রক্ত দেওয়া, এগুলোর কি কোনো রোল নাই? কিংবা পাকিস্তান যখন ছিল এই দেশটা, তখন সেনাবাহিনীর কয়জন জেনারেল ছিল বাঙালি? এখন তো বাংলাদেশে 57 জন মেজর জেনারেল, 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 1 জন ফুল প্লেজের জেনারেল। 71 সালে ছিল এটা? ছিল না তো। সচিবদের মধ্যে কয়জন ছিল? বৈষম্য এবং বঞ্চনা যে কত প্রকট ছিল, এটা শুধু মোসাদ দিয়ে তো বোঝার দরকার নাই তো, এটা দেখতে আমাদের জীবন দিয়ে আমরা কিভাবে এটা দেখেছি। কেন মানে মেজর তাহিরের মতন সেনা কর্মকর্তারা মেজরের উপরে উঠতে পারেন নাই? তাহলে এগুলো একটু দেখতে হবে তো আমাদের, কত দিক থেকে বঞ্চনা ছিল, সে বঞ্চনার বিরুদ্ধে মানুষের একটা লড়াই ছিল। এই লড়াইকে শুধু ষড়যন্ত্র দিয়ে দেখলে ভুল হবে। আর একটা বিষয় আমি একটু বলতে চাই যে নির্বাচন যখন আসবে, নির্বাচনটা হবে একটা সুষ্ঠু ভাবে, মানে ক্ষমতা দখলের তো দুটো দিক আছে আমরা দেখলাম। একটা হচ্ছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা দখল হতে পারে, বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা পরিবর্তন হতে পারে, আর একটা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার থ্রু ইলেকশন, এটা একটা হতে পারে। এই জন্য অনেকে ধরে নিয়েছে যে ইলেকশনের মাধ্যমে হলে সামাজিক অসন্তোষটা বাড়ে না। এবং এই যে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের মূল বিষয়ের মধ্যে একটা ছিল 14 সালে ভোট দেওয়া যায়নি, 18 সালে ভোটের নামে প্রতারণা হয়েছে, 24 সালে নিজেরা ভোট করে নিয়েছেন, এবং 3 বার নির্বাচন করার মধ্যে দিয়ে জনগণের মধ্যে এইরকম একটা চেতনা তারা নিয়ে আসার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। ফলে তারা 2041 সাল পর্যন্ত টার্গেট নির্ধারণ করেছিল। মানুষ কিন্তু বিশ্বাস করতে শুরু করেছিল যে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে 2041 সাল পর্যন্ত তারা থাকবেনি। ফলে উপায় কী ছিল? অভ্যুত্থান ছাড়া। ফলে অভ্যুত্থানটা ছিল ইনএভিটেবল। এটা 5ই আগস্ট না হয়ে যখনই হতেই হতো এটাকে, মানে এটা ছাড়া আওয়ামী লীগের ক্ষমতা থেকে সরানোর অন্য কোনো পথ ছিল না। তো সেইটা হয়েছে। তাহলে এখন তারপরে কি হবে? অভ্যুত্থানের পরে যে সরকারটা ক্ষমতা এলেন, বাঘের পিঠে চললে তো নামবে কীভাবে মানুষ? তাহলে এই সরকারকে তো কোথাও না কোথাও তো তার ক্ষমতাটা তো হ্যান্ডওভার করতে হবে। তো কীভাবে করবেন তিনি? কি প্রক্রিয়া করবেন? তার প্রক্রিয়া একটাই, নির্বাচন। এখন আবার প্রশ্ন আসছে 3টা। এই একটা জিনিস হচ্ছে যে বিচার আগে না নির্বাচন আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে। 3টা প্রশ্ন। আমরা মনে করি বিচারের মতো করে চলতে হবে, সংস্কারের মতো করে চলতে হবে, আর স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনের মধ্যে খেয়াল রাখতে হবে যে আন্দোলনটা হয়েছিল রাজনৈতিক। আমরা কিন্তু স্থানীয় সরকারের দাবিতে আন্দোলন হয় নাই, আন্দোলনটা হচ্ছে রাজনৈতিক।
রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন হয় জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে, বলে এটা একটা দিক। 2 নম্বর, যে ফ্যাসিস্টের প্রেতাত্মা আছে বলে আমরা সবাই ভয় পাচ্ছি বা চিন্তা করছি, স্থানীয় সরকার নির্বাচন হলে ওরাই কিন্তু নির্বাচনে নানাভাবে প্রভাব বিস্তার করার একটা সুযোগ পেয়ে যাবে, সেটাও কি দেয়াটা ঠিক হবে তাহলে? 3 নম্বর হলো, যদি আমরা বলি যে আমাদের মানে এখনও ল অ্যান্ড অর্ডার আগের মতো এখন স্ট্যাবল হয়নি বা ল অ্যান্ড অর্ডার স্ট্যাবল করা যায়নি, আমরা 2024-এ যে স্থানীয় সরকার নির্বাচনটা দেখেছিলাম, সেই নির্বাচনে প্রায় 5% জীবনহানির ঘটনা ঘটেছিল। তাহলে এখন তো এই ভঙ্গুর প্রশাসন দিয়ে যদি স্থানীয় সরকার নির্বাচন করতে যায়, কি পরিমাণ যে পরিস্থিতি তৈরি হবে উপজেলায় উপজেলায়, ইউনিয়নে, সেটা ট্যাকেল করা কি যাবে? ফলে সেগুলো যদি বিবেচনা করি, তাহলে আমরা মনে করি যে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মধ্যে প্রথমে পলিটিক্যাল বিবেচনা করলে জাতীয় নির্বাচনটা দিতে হবে। আর তারপরে হলো আমাদের প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে। প্রশাসন কেন, সে কি ফিল করে, পুলিশ কেন হেজিটেট করে, কারণ পুলিশ প্রশাসন একটা সময় একটা দলীয় বাহিনীতে রূপান্তরিত হয়েছিল, সেখান থেকে তাদের প্রমাণ করতে হবে যে না, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। তাহলে আমার মনে হয় ল অ্যান্ড অর্ডারটা এস্টাবলিশ করা সম্ভব হবে। জি, আনময় এহসানুল হক মিলন, নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে সমালোচনা কেন হচ্ছে? আর বলা হচ্ছে যে ক্ষমতায় থেকে দল গঠনের নজির কি এই প্রথম বাংলাদেশে? সমালোচনা কেন হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন? আমার দৃষ্টিতে আমি দেখি না সমালোচনা হচ্ছে তো হচ্ছে, কিন্তু আমাদের দৃষ্টিতে, আমরা রাজনৈতিক দৃষ্টিতে দেখি না। যেভাবে এই নির্বাচন কমিশনের 49টি দল এখন নিবন্ধিত রয়েছে, ঠিক তাদেরকে নিবন্ধিত হওয়ার পিছনে যেই ধরনের প্রক্রিয়া ছিল, এই প্রক্রিয়ার ব্যতিরেকেও কিছু কিছু দল নিবন্ধিত হয়েছে। আমার উইটনেস হিসাবে আমি মঞ্জু সাহেবকে বলতে পারি, ওনার দল কিন্তু নিবন্ধিত হতে পারছিল না, এবং সকল ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে তারপর কিন্তু ওনাকে আদালতে যেতে হয়েছিল। অ্যাট দ্য সেম টাইম এই ধরেন বিএনএম আমরা দেখেছি নিবন্ধিত হয়েছে। এই ধরনের অনেক পার্টি নিবন্ধিত হয়েছে যাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি বিগত সময়গুলিতে। নির্বাচন কমিশন কি সেগুলিকে এখন আবার ভেরিফাই করেছেন, কারা সুবিধা নিয়ে হয়েছে, কারা সুবিধা নিয়ে হয়নি? যেমনভাবে প্লট বাতিল করা হয়, ব্যাংক অ্যাকাউন্ট আটকানো হয়, এই যারা আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতির প্রেক্ষাপটে মাঠে থাকবেন, তাদের বৈধতা নিয়ে কিন্তু এখনও নির্বাচন কমিশন কোনো কাজ করেনি। রাজনীতি দল তারা আসবে, নিবন্ধন পাওয়ার সময় যদি কোনো সরকারের সহযোগিতা পায় বা নির্বাচন কমিশনে এক পেশি কোনো রকম তাদের প্রতি সহানুভূতি দেখে, তখন আমরা বলবো যে তারা এই সুবিধা পেয়েছে। আসুন, কখন রাজনৈতিক দল আসে? 1971-এ এদেশে যুদ্ধ করেছিল এদেশে আপামর জনগণ, কিন্তু ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। তখন কিন্তু অ্যাবসলিউটলি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছে, বিষয়টা তা ছিল না। তো তখন কি আমরা দেখেছি জাতীয় সরকার হয়েছে? হয়নি। তার পরবর্তীতে দেখলাম যে একদলীয় শাসন ব্যবস্থা 1975 জানুয়ারিতে হলো, বহুদলীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হলো। 75-এর পট পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলেন, তিনি এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক হলেন। তখন কিন্তু একটি মাত্র দল ছিল, তো সেই সময় বহুদলীয় গণতন্ত্রের প্রয়োজন ছিল, তা না হলে দল তো কোনোটাই ছিল না, ছোটোখাটো একটি দল ছাড়া। তাহলে একটি বহুদলীয় গণতন্ত্রের জন্য এবং একটি নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সেই সময় দেশে একটি রাজনৈতিক দলের দরকার ছিল। ঠিক তেমনিভাবে 1971-এর পরও আওয়ামী লীগের সাথে সাথে অন্য রাজনৈতিক দলের দরকার ছিল বলেই তখন জাসদের জন্ম হয়েছিল। 24,000 গণবাহিনীকে হত্যা করা হয়েছিল, কোথায় সিরাজ শিকদার, তাকে মেরে ফেলা হয়েছিল, আমরা দেখেছি সেই সময়। তো সবসময় বাংলাদেশের প্রেক্ষাপটে দলের ঘটনার একটা প্রয়োজনীয়তা আসে। আমরা দেখেছি হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, ওই সময় কিন্তু দলের কোনো প্রয়োজনীয়তা ছিল না, তখন তিনি তার পৃষ্ঠপোষকতায় একটি দল গঠন করেছিলেন পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে, এবং আওয়ামী লীগের সহযোগী হওয়ার জন্য একটি দল গঠন করেছিলেন। সেই দলটি সেই সময়তে আজ অবধি আওয়ামী লীগের সহযোগিতাই ছিল, ফ্যাসিস্ট সরকারের সাথেই ছিল, প্রয়োজন না থাকলেও ছিল। আজকের প্রেক্ষাপটে 49টি দল রয়েছে, তার পাশাপাশি একটি বৃহৎ দল আজকে অস্তিত্বের সম্মুখীন বিলীন হয়ে গিয়েছে। এই বিলীন হওয়ার কারণে মনে হয়
যেন একটি নতুন দলের আবির্ভাব হতে পারে, সেই বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে আপনি যে প্রশ্নটি করছেন সেই প্রশ্নটি হলো, আমি তো আপাতত দেখছি না এই দলটি কারোর পৃষ্ঠপোষকতা হচ্ছে, সেজন্য তো অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে না শুনে মন্তব্য করাটা কি ঠিক হবে? না, নিশ্চয়ই না। মঞ্জুর রহমান মঞ্জু, তিনটি বিষয় বললেন রাজিকুজ্জামান রতন, এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আলোচনা, আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি আগে সংসদ নির্বাচন, আগে আপনার সংস্কার নাকি আগে বিচার, এই বিষয়গুলো ঘুরে ফিরে আসছে। আসলে ন্যূনতম সংস্কার বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ন্যূনতম কি কি ক্ষেত্রে সংস্কার হলে নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে যেতে পারে? প্রথম হলো যে সাংবিধানিক যেই সংস্কারটা যদি না হয়, সংবিধান যেই, আমরা তো এখন সংবিধান অর্ধেক মানছি অর্ধেক মানছি না, এবং যে গণ অভ্যুত্থানটা হয়েছে সংবিধানের যেই বিদ্যমান সংবিধান আছে সেই সংবিধান অনুসারে তো এটা রাষ্ট্রদ্রোহ, সে সংবিধান অনুসারে তো এটা আইন অমান্য করা। সুতরাং সংবিধান যদি সংশোধন করা না হয় তাহলে তো এই গণ অভ্যুত্থানে আমরা যারা অংশীদার আমরা সবাই তো মানে শাস্তির সম্মুখীন হয়ে যাচ্ছি, মানে আমরা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছি। সেই জায়গা থেকে অনেকগুলো বিষয় এখানে জড়িত হয়েছে, সেখানে সংবিধানের একটা সংস্কার প্রয়োজন আছে। দ্বিতীয় যে বিষয়টা আমাদের সামনে এসেছে যে নির্বাচন ব্যবস্থার একটা সংস্কার দরকার, কারণ নির্বাচন ব্যবস্থাপনার মধ্যেই এমন কিছু ত্রুটি আছে, এমন কিছু ব্যবস্থাপনা আছে যে সেখানে মানে আমরা চাই বা না চাই এখানে কালো টাকার মালিকরা, এখানে যারা রাজনীতি করেন না হঠাৎ করে অর্থ দিয়ে এসে রাজনীতিতে চলে আসেন, এই ধরনের কিছু বিষয় আছে যেগুলোকে প্রথাগত রাজনীতিবিদেরা সবসময় এটার বিরুদ্ধে দলের মধ্যে সংগ্রাম করে এসেছেন। সুতরাং সেখানে একটা সংস্কারের প্রসঙ্গটা এসেছে। পুলিশ এবং প্রশাসনিক সংস্কারের যে কথাগুলো আসছে, অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা 6টি সংস্কার কমিশন করেছেন যেগুলোর সাথে সরাসরি নির্বাচনটা জড়িত। সেই জন্য বলা হচ্ছে যে এই সংস্কারগুলো করেই নির্বাচনে যাওয়া। এখন সমস্যাটা আমি দেখি অন্যভাবে। আমি তো সবার কথার মধ্যে ভালো ভালো কথা পাচ্ছি, কারণ প্রধান উপদেষ্টা তো বলছেন না যে উনি অনির্ধারিত সময় থাকবেন, উনি বলছেন যে আমরা সংস্কার করে চলে যাব। এবং উপদেষ্টারা তো অলরেডি আমি দেখলাম একজন উপদেষ্টা তো আজকে তফসিলে দিয়ে দিয়েছেন যে এত তারিখে তফসিল হবে, এত সময় নির্বাচন হবে, নতুন সরকার হবে জানুয়ারিতে। এটাও আমি অনেক উপদেষ্টাকে বলতে শুনেছি যে ডিসেম্বরে ওনাদের শেষ সময়। এখন কথা হলো যে আমাদের মধ্যে তারপরও এই আলোচনাটা কেন হচ্ছে? আলোচনাটা হচ্ছে, দেখেন, প্রধান উপদেষ্টাকে আমরা বারবার বলার চেষ্টা করেছি আপনি সুশাসনটা আগে নিশ্চিত করেন, জননিরাপত্তাটা আগে নিশ্চিত করেন। আপনি যদি সুশাসন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পারতেন তাহলে এই নির্বাচনের যে চাপটা, নির্বাচন নিয়ে নির্বাচনের কথা বারবার যেটা আসছে যে একটা নির্বাচিত সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার, এই চাপটা কিন্তু কমে যেত। এবং জনগণই হয়তো তখন বলতো যে নির্বাচন একটু পরে হোক, অসুবিধা নাই। 14 বছর তো আমরা নির্বাচন দেখি নাই চোখে, 14-15 বছর ধরে, 16 বছর ধরে। এখন একটা হচ্ছে বিধির বদ্ধ কথা, আর একটা হচ্ছে জনমতের বিষয়টা কি। যেমন বারবার এসেছে আমরা কি নির্বাচনের জন্য আন্দোলন করেছি? হ্যাঁ, নির্বাচনের জন্য আন্দোলন করেছি, কিন্তু নির্বাচনের জন্য আন্দোলন তো সফল হই নাই আমরা। বিএনপি যতবারই আন্দোলন করেছে একটা নির্বাচনের জন্য আন্দোলন করেছে, কিন্তু সে আন্দোলন আমরা সফল হই নাই। আমরা এক দফার দাবিতে আন্দোলন করেছি, 28 অক্টোবর ব্লাড শেড হয়েছে, পুলিশ আমাদের উপরে নির্মম নির্যাতন চালিয়েছে। অ্যাপারেন্টলি মনে হয়েছে যে আমাদের আন্দোলন আমরা সফল হতে পারি নাই বা আমাদের আন্দোলন ব্যর্থ হয়ে গেছে। কিন্তু যখন ছাত্র জনতা, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে তখন কিন্তু তারা শুধু নির্বাচনকে ফোকাস করে নাই, তারা কিন্তু একটা রাষ্ট্রের পরিবর্তন, ওই যে বলেছে রাষ্ট্রের মেরামত চাই, এই প্রসঙ্গটা এসেছে। এবং বিএনপি কিন্তু একটা পর্যায়ে এসে 31 দফা গ্রহণ করতে বাধ্য হয়েছে, বা 31 দফাকে সামনে নিয়ে এসেছে। 31 দফা তারা 2.5 বছর আগে দিয়েছিল, 2.5 বছর আগে দিয়েছে। সেটাই আমি বলছি যে শুধু নির্বাচন না, শুধু নির্বাচন হলেই একটা নির্বাচিত সরকার তো এসেছে 2008-এ যদি আমরা ধরি, এর আগে 2001-এ নির্বাচিত সরকার এসেছে, কিন্তু নির্বাচিত সরকার হাত ধরেই তো আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিঘ্নিত হয়েছে। নির্বাচিত সরকারের হাত ধরেই তো বিচারপতিদের বয়স বাড়ানো সহ নানা ধরনের মানে ঝামেলাগুলো তৈরি হয়েছে। সেই জন্য মানে আমাদের ব্যাপার হচ্ছে কি, আমরা ওই যে একটা কথা বলে না যে আমি আগুন থেকে বাঁচার জন্য পানিতে আসলাম, আবার পানি থেকে বাঁচার জন্য আগুনে গেলাম। আমাদের কাছে এখন হঠাৎ করে মনে হচ্ছে যে একটা নির্বাচিত সরকার এসে গেলেই বুঝি সমস্যার সমাধান হয়ে যাবে। হবে না। আমি বারবার এই জন্য বলি যে বিএনপির লোকেরা যারা নির্বাচনের জন্য অস্থিরতার প্রকাশটা ঘটছে যেখানে, ওনারা কিন্তু একটা বিপদ ডেকে আনছেন। কারণ ওনারা ক্ষমতায় আসীন হওয়ার পরই, আমরা একটু আগে আলোচনা করছিলাম আমি আর রতন ভাই মিলে, যে এখন তো আমরা অত কঠিন আন্দোলন করতে পারছি না, কারণ এই সরকারটা তো আমাদের,
আমি তো বলি এই সরকারকে এটা হচ্ছে সর্বদলীয় সরকার, কারণ সবাই আছে সরকারের মধ্যে। কিন্তু বিএনপি যদি ক্ষমতা আসে তখন তো আমরা প্রাণভরে আন্দোলন করতে পারবো। আমরা তো মানে গণতান্ত্রিক সরকারের উপর চাপ সৃষ্টি করব। এখন তো আমরা সরকারের উপর চাপ দিতে একটু চিন্তা করি যে ওনারা একটা ভঙ্গুর অবস্থার মধ্যে এসেছেন, ওনারা নির্বাচিত সরকার না, বা ওনারা একটা সীমিত সময়ের সরকার, ওনাদের উপর আমরা চাপটা সেভাবে দেই না। তো সেই জন্য আজকের যেই মানে সংস্কারের প্রত্যাশা, আজকে যে সুশাসনের প্রত্যাশা, আজকে যে ভঙ্গুর অর্থনীতিকে ফিরে দাঁড়ানোর প্রত্যাশা, সেই প্রত্যাশা তখন নির্বাচিত সরকারের উপর অনেক বেশি চাপ তৈরি করবে। এখন আসেন মানে আমরা নীতিগত বিধিবদ্ধ আলোচনার বাইরে গিয়ে যে প্রসঙ্গটা, এই যে আমাদের রাজনৈতিক দলগুলো সংস্কার বা একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে পারে নাই বলেই তো আজকে আমরা প্রত্যেকবার আপনি দেখবেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা বেশি থাকে। তত্ত্বাবধায়ক সরকার এসে অনেক মেজর কাজ করেন। গতবার দেখা গেছে 111-এর সরকার অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার আসলে একেবারে কম্বিং অপারেশন চালিয়ে অস্ত্র উদ্ধার করেন সবাইকে। অর্থাৎ যে জিনিসটা রাজনৈতিক সরকারগুলো করতে ব্যর্থ হয়েছে সেটা সে তত্ত্বাবধায়ক সরকার করে। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যতই বিতর্ক করি না কেন, এদেরই একটা সুযোগ আছে নির্মোহভাবে নির্দলীয়ভাবে একটা রাষ্ট্রকে একটা অবস্থানে নিয়ে যাওয়া। যদিও এটা সত্য, সংস্কার যতই করি সংস্কার বাস্তবায়নের দায়িত্ব কিন্তু নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সুতরাং এখানে এই বিরোধ থাকার কোনো মানে হয় না, বরং আমরা যত বুঝে একসাথে করতে পারবো ততই বেশি সুবিধা পাবো। কর্নেল হক, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই। সামনে নির্বাচন আলোচনা হচ্ছে, একই সঙ্গে কিন্তু দ্রব্যমূল্য নিয়ে আমরা কথা বলতে চাই। রমজানের আগ মুহূর্তে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন খাদ্য পণ্যের কোনো সংকট নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে। আপনি কি এই কথার সাথে একমত কিনা? আমি এই কথাটার উত্তর দেওয়ার আগে আমি একেবারে সংক্ষেপে আমি রতন ভাইয়ের একটা ভুল ধারণা ভেঙে দিতে চাই। রতন ভাই, আপনারা ইন্ডিয়ার প্রোপাগান্ডা মেশিন সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখেন, কিন্তু আরো গভীরে যেতে হবে। সেটা হলো এই, আপনি যে বললেন মেজর তাহেরের প্রমোশন হয় নাই, অসম্মত ছিল, আপনি বলুন তো 1947 সালের আগে এই বাংলা ভূখণ্ড থেকে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ান মিলিটারিতে কতজন জেনারেল ছিলেন, আর পশ্চিম পাকিস্তানের অংশ থেকে কতজন জেনারেল ছিলেন, সেই তথ্য কি আপনার কাছে আছে? নাই। পাঞ্জাবকে আগে কেন বলছেন নাই? আগে যদি বলেন নাই তাহলে আর কোনো কথাই হয় না। লেট মি ফিনিশ। আমি কিন্তু আপনার কথা বলার সময় একটা শব্দ না, আপনি তো বললেন যে আপনার কাছে নাই, সেই কারণে আমি বললাম। আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করেন। জি, তৎকালীন সময়ে একজন মাত্র বাঙালি ইন্ডিয়ান মিলিটারি একাডেমির সানডাস্ট কমিশন ছিলেন জেনারেল ইশফাকুল মাজিদ। আর সেই সময়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের এলাকা থেকে কমপক্ষে 15 জন জেনারেল ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। তারপরে আসুন, পাকিস্তান মিলিটারি একাডেমি গঠিত হয়েছে অনেক পরে। আইয়ুব খান 4টা ক্যাডেট কলেজ তৈরি করেছেন। এই আর্মি অফিসার হতে হলে কিন্তু ওই ধরনের শিক্ষার যোগ্যতা লাগে, শারীরিক যোগ্যতা লাগে। সেই সময় বাঙালিদের ছিল না, যেহেতু প্রতিষ্ঠানিক ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া। সেখান থেকে যখন ইনটেক নেওয়া হলো, সেই ইনটেক নেওয়ার পর কিন্তু কোনো একজনকে সুপারসিডেড করা হয়নি, শুধু একজন হয়েছিলেন, সেটা ছিলেন জেনারেল ওসমানী ছাড়া, কারণ ওসমানী খুব স্পষ্টবাদী ছিলেন, তাকে সুপারসিড করা হয়েছে। কিন্তু যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের একজনও কিন্তু সুপারসিডেড ছিলেন না। অ্যাজ পার দ্য কোর্স রেজাল্ট, অ্যাজ পার দ্য সিনিয়রিটি দে ওয়ার প্রমোটেড, রাইট? এটা মেজর তাহের তখন লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্য ছিলেন না, সেই স্তরে পৌঁছেন না, এই জন্য তিনি হন নাই। সুতরাং আপনি একটা মানে তথ্যটাকে আপনি জাস্ট কারেক্ট করার জন্য বলছি। এক, দ্বিতীয়ত যে কথাটা বললেন, আপনি একইভাবে ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা ছিল আইসিএস অথবা ব্রিটিশ ইন্ডিয়াতে যারা প্রশাসনে ছিলেন সেই সময় 47 সালের আগে কতজন আমাদের এই বঙ্গভূমি থেকে সেই পর্যায়ে ছিলেন, এইগুলো আপনি যদি যাচাই করেন তাহলে সত্যতা বের হয়ে আসবে। আমি এটাই শেষ করে দিচ্ছি তার কথার উত্তর দিয়ে। এখন আসলে আপনার এই বিষয়ে একটু বলতে হবে নিশ্চয়ই। রাজীব রতন কিছু বলতে চান কিনা? আমার হাতে সময় নেই, একবারে এক কথা। তাহলে আর এই আলোচনা ঠেকলে তো অন্য আলোচনা হবে না। এই যে বৈষম্যর যে কত তীব্র ছিল পশ্চিম এবং পূর্বের, এইটা তো মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখিয়ে দিতে পারবো। সেটা শুধু পুলিশ নয়, সেটা প্রশাসন নয়, সেটা বিচার বিভাগ নয়, সেটা মানে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে নয়, প্রত্যেকটা জায়গায় কেন এই যে 56% অধিবাসী থাকা সত্ত্বেও এত বৈষম্যের শিকার হলো,
এগুলো কি সব ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে? জি আচ্ছা ঠিক আছে, আমি এই প্রসঙ্গে যাব না, জি। কেননা এটা একটা বিশাল আলোচনা। সবচেয়ে বড় কথা হচ্ছে 70-এর নির্বাচনের ফলাফলই তো সেখানে গ্রহণ করা হয়। এখানে বৈষম্যের বিষয়টা রতন ভাই আর আমার আলাদাভাবে নিয়ে আসছেন, আমরা তখন আলোচনা করব। আমাদের আলোচনা হতেই পারে, এর মানে এই না যে উনি আমার শত্রুতে পরিণত হলেন বা আমি তার শত্রুতে। আমি জানি না রতন ভাই কিভাবে নিচ্ছেন সেটা, এটা আলোচনার হিসেবে একাডেমিক ডিসকাশন হতেই পারে। এখন আসলে দ্রব্যমূল্য দেখুন না, এই কথার সাথে আপনি একমত কিনা পরে আমি প্রশ্নটা করব। উপদেষ্টা যিনি বলেছেন সালেউদ্দিন আহমেদ যে খাদ্যপণ্যের কোনো সংকট নেই, দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আছে, এইটার সাথে একমত কিনা আপনি? এটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আছে এই কথাটা উনি একজন প্রশাসক হিসেবে কিংবা একজন উপদেষ্টা বা মন্ত্রী হয়ে এটা আমাদের বাংলাদেশের একটা চর্চা হয়ে গেছে, এটা চর্চার অংশ হিসেবে উনি বলেছেন। বাট বাস্তবতা হলো দ্রব্যমূল্য এখন একটু কম আছে, হ্যাঁ একটা শ্রেণীর মধ্যে আছে, ধরেন যারা দিন আনে দিন খায়, তাদের কাছে দ্রব্যমূল্য সবসময় তাদের সহনীয় পর্যায়ের উপরেই ছিল। আবার যারা একটু মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা বুঝেই না যে দ্রব্যমূল্য বাড়লো কি কমলো, শুধু হিসাব করে ডিম কেনার ক্ষেত্রে, মাংস কেনার ক্ষেত্রে কোনটা বাড়লো না বাড়লো। বাট তরি তরকারির দাম তো আমি সহনীয় পর্যায়েই দেখছি, তেমন একটা গত বছর যা ছিল তার চেয়ে কমই আছে এই সময়ে। সুতরাং উনি যেটা বলছেন আংশিক সত্য, আর আমরা যেটা দেখছি সেটা পুরোপুরি সত্য। ঠিক আছে, এখন একটা দেশে এই একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে মাত্র কতজন উপদেষ্টা 53টা মন্ত্রণালয় পরিচালনা করছেন, এক একজনের ঘাড়ে 4-5টা মন্ত্রণালয় চাপানো হয়েছে। এই চাপানোর ফলে যে সুযোগটা সৃষ্টি হয়েছে আমলাদের, এখন একটা মন্ত্রীর পক্ষে, যেমন সেদিন আমি একটা দাওয়াত দিলাম আমাদের সাখাওয়াত স্যারকে একটা ইয়েতে, ওই দিন আমার এই মন্ত্রণালয়ের সকালে বৈঠক আছে, আবার এরপরে ওই মন্ত্রণালয়ে শুরু হবে, তোমার এখানে আসবো কিভাবে? এই যে প্রত্যেকজন উপদেষ্টার উপরে যে 4-5টা করে মন্ত্রণালয়ে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা হিউম্যানলি ইম্পসিবল টু কন্ট্রোল দ্যাট মিনিস্ট্রি বাই হিউম্যান বিং, ইট ইজ নট পসিবল। তাহলে আর 54-53টা মন্ত্রণালয় থাকা দরকার ছিল না। এই সুযোগটা নিচ্ছে বাংলাদেশের চিরসুখী যারা কখনো কোনো দুঃখে পতিত হয় নাই, আমলা শ্রেণীরা না, এটা বলতে হবে। আমলা শ্রেণীরা নিয়ন্ত্রণ করে না, তারা শুধু 2 লাইন লিখে মন্ত্রীর কাছে সাইন করিয়ে নেয়। তারা যে বাজারে যাবে, তারা যে পর্যবেক্ষণ করবে, তারা যে দেখবে, তারা যে মানে দেশের কর্মকর্তা কর্মচারী হিসেবে তদারকি করবে, সেই তদারকিটা তারা করছে না। শুধু সিভিল আমলা আর কি, মিলিটারি আমলা বলতে কিছু নাই, শব্দই নাই, মিলিটারি কোনো আমলা হয় না। জি, কোন বিষয়ে আমরা এই বিষয়ে কথা বলতেছি, এই যে দ্রব্যমূল্যের বিষয়ে। আচ্ছা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই সরকার কিন্তু শুরু থেকেই খুব বেশি গুরুতর সিরিয়াস, গুরুতর বলতে সিরিয়াস পদক্ষেপ নেয়নি। যদি নিত, যখন সরকারের পক্ষে এত জনসমর্থন, সে তখন সরকারের পক্ষে অসম্ভব আসলে কিছুই ছিল না। এবং দেখুন 5ই আগস্টের পরে কয়েকদিন কিন্তু জিনিসপত্রের দাম খুব একটা বাড়ে নাই, কারণ যখন আন্দোলনকারী জনগণ রাস্তায় ছিল তখন কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল। আস্তে আস্তে সিন্ডিকেটের কাছে সরকার হয় আত্মসমর্পণ করলো, অথবা সিন্ডিকেটকেই প্রশ্রয় দেওয়া শুরু করলো। তার ফল দেখুন, এখন একটু দ্রব্যমূল্য সহনীয় কোন জায়গায়? দ্রব্যমূল্য শাকসবজির ক্ষেত্রে, কারণ শীতকালটা গেল। এবং এই সময় দ্রব্যমূল্য অসহনীয় কার কাছে? কৃষকের কাছে। 2 টাকা দিয়ে ফুলকপি বিক্রি করলে তার কাছে কিন্তু ওই মূল্যটা অসহনীয়। ফলে খেয়াল রাখতে হবে যে এই সময় কৃষক কিন্তু ডুবছে। যে আলু 100 টাকা কেজি হয়েছিল, সেই আলু কিন্তু 22 টাকা কেজিতে এখন বিক্রি হচ্ছে। কৃষক আবার বিক্রি করতে হবে, এবং এর মধ্যে আবার হিমাগারের চার্জ দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হলো। এরপরে যদি বিদ্যুতের দাম বাড়ে, তাহলে হিমাগারে আলু রাখার খরচটা আরও বাড়বে। ফলে দ্রব্যমূল্যের সহনীয় এবং অসহনীয় কোন জায়গায় দেখব, যে উৎপাদক সে দাম পাচ্ছেই না, যে কিনছে এখন সে মৌসুম বলে কিছুটা কম দামে কিনতে পারছে। কিন্তু যেগুলো কৃষি পণ্য নয়, সেগুলোর ক্ষেত্রে দেখুন তো, চিনির ক্ষেত্রে কি দাম কমেছে? তেলের ক্ষেত্রে কি দাম কমেছে? সয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে। ফলে এই ক্ষেত্রে সহনীয়টা কেমন? আমি তো বুঝলাম না কেমন ভাবে এটা সহনীয় হলো। তার মানে কি, উনি বলছিল না যে সাধুর কাছে গিয়ে, সাধু আমি খুব যন্ত্রণায় পড়েছি, কি করি বলুন তো? বলে 5টা বছর অপেক্ষা করুন। বলে 5 বছর পর কি হবে? আমার দুঃখ দূর হয়ে যাবে? না, সহ্য হয়ে যাবে। এখন আমাদেরও সবকিছু সহ্য হয়ে যায়, তার মানে দেখতে দেখতে সহ্য হয়ে যায়। এই জায়গায় একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। আবার একটা জিনিস দেখুন, সয়াবিন তেলের দাম যখন লিটার প্রতি 8 টাকা বাড়ানো হলো, তখন বাজারে সয়াবিন তেল পাওয়া গেল। আর যখন দামটা বাড়ায়নি যতদিন, বাজারে তেলই ছিল না।
এগুলো কি দেখার জন্য খুব বেশি ইয়ে লাগে? কিংবা ধরুন ভরা মৌসুমে কেন চালের দামের এত ঊর্ধ্বগতি? এই মোটা চালের দামটা কেন এই ভরা মৌসুমে এত দামটা বেড়ে গেল? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এইটুকু মনিটরিং যদি করতে না পারি তাহলে মানুষ এই সরকারের সক্ষমতা নিয়ে কি প্রশ্ন তুলবে না? জি, আমরা সক্ষমতা নিয়ে কথা বলছিলাম। এহসানুল হক মিলন, আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছে জানতে চাইব। কিশোর গ্যাং সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক অবনতির কথা বলা হচ্ছে, যদিও একদিন আগেই মোহাম্মদপুরে দুজনকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। এই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করছে। আমার প্রশ্ন হলো, এই যে বিচার বহির্ভূত হত্যার বিষয়ে গত 15 বছর আপনারা বলেছেন, আমরাও বলেছি, এখনও যদি সেই বিচার বহির্ভূত হত্যা হয় সেটা প্রক্রিয়াগতভাবে আপনি কীভাবে দেখবেন রাজনীতিবিদ হিসেবে? ক্রস ফায়ার এটা বলছেন, তার আগে আমি একটু দ্রব্যমূল্যের ব্যাপারে আসি। ওই সেলে আমরা জিনিসপত্র কিনি, প্রাইসটা একটু হাই করে 50% ডিসকাউন্ট দিয়ে দেয়। এই তো হলো কাট ডাউন সেল। কিন্তু আপনি হিসাব করে দেখবেন যে সেল পান নেই। আলুর কথা বললেন, যখন কৃষক আলু উৎপাদন করে না তখন 100 টাকা কেজি, যখন মাঠে আলু আসলো কৃষক বিক্রি করবে তখন হয়ে গেল 20 টাকা কেজি। তার সাথে বলে দিল বিদ্যুৎ বিলের কারণে কৃষকরা এই কোল্ড স্টোরেজে আলুই রাখছে না। এই তো হলো আমাদের দ্রব্যমূল্যের ব্যবস্থাগুলো, যেগুলি হচ্ছে পুরোপুরি শুভঙ্করে ফাঁকি। আগের দ্রব্যমূল্যের সাথে বর্তমান দ্রব্যমূল্য মিলাচ্ছেন। তাহলে ভাই এই বৈষম্য বিরোধী এই আন্দোলনের দরকার কী ছিল? মানে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন ওই যে সাধুর গল্পের মতো, আমরা অভ্যস্ত হয়ে গেছি, অতএব দ্রব্যমূল্য কমেনি। আপনি কি বলতে পারেন কস্ট অফ গুড প্রোডাক্টস যা হয় তার সাথে কি সিন্ডিকেটটা কেন অ্যাড করা হলো? তার সাথে কেন আবার এই চাঁদাবাজিটা অ্যাড করা হলো? কেন? আমাদের উপদেষ্টা তো বলেছেন যে রাজনৈতিক সরকার ছাড়া সিন্ডিকেট বন্ধ করা যাবে না। ওনারা কি বাজার মনিটরিং করছেন? করেন না। ওনারা তো বলছেন রাজনৈতিক সরকার দরকার। তাহলে সিন্ডিকেটটা এতদিন জানতাম যে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগ, যুবলীগ এরা সিন্ডিকেট। এখন তো বর্তমান সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই, তাহলে এখন সিন্ডিকেট? হ্যাঁ, ওই তো বলছি দলীয় সরকার আসলে সিন্ডিকেট বন্ধ করতে পারবে। ওনারা কি বাজার মনিটরিং করছেন? 4 দেওয়ালের ভিতরে বসে ওনারা সব কিছু করছেন। ওনারা কি জনগণের কাছে কখনো গিয়েছেন? যাননি। এবার আসেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। ওনারা তো ওই যে পুলিশ গার্ড নিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা ভাই, আমি আজকে কচুয়া থেকে ঢাকা আসছি, যেখানে আমার 2.5 ঘন্টার কথা, সেখানে আমি 5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। বাদ যাওয়ার মতো রাস্তায় এসে পার্কিং করছে, যে যা ইচ্ছা, স্বাধীন দেশ। বুঝতে পেরেছেন তো? একজন আমেরিকা গিয়ে আমাকে বলল যে আপনাদের দেশে তো কোনো স্বাধীনতাই নেই। আমি বললাম কীভাবে ভাই? বললো যে দেখুন, আমি আর আপনি দুজনে মিলে আমরা রাস্তার মাঝখানে বসে বসে কি চীনাবাদাম খেতে পারবো? আমি বললাম না, চলেন আমি আর আপনার রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে চীনাবাদাম খাবো, কেউ কিছু বলবে না। তো সেই স্বাধীনতা আমরা এনজয় করছি ভাই। কয়েকটা ক্লোজ সার্কিট ক্যামেরা ওই বাস স্ট্যান্ডগুলোতে থাকলেই তো মনিটরিং হয়ে যায়। ওনারা কি প্রয়োজন বোধ করছেন মনিটরিং করবে? নিশ্চয়ই না। সেই জায়গায় আপনি কিশোর গ্যাংয়ের কথা বলছেন। একটি কিশোর গ্যাংয়ের ঘটনা ধরা পড়েছে এবং তারা সাথে সাথে উদ্ধার করেছে। এবং আজকে আমার বড়ুয়া বর্ডার থেকে আমার কচুয়ার ভবানীপুর গ্রামে এসে একজন সিএনজি ড্রাইভারকে হত্যা করে পালিয়ে গিয়েছে, সেটাও তারা উদ্ধার করেছে। যেটা করেছে সেটা দেখছি। রিপোর্ট কি সকলে করছে? করছে না। এইভাবে যদি আইন আদালত পরিস্থিতি, এই পুলিশ এনফোর্সমেন্টের তারা যদি দিন দিন এই অবস্থা হয়, আপনি কি জানেন রাত্রেবেলা মোবাইল নিয়ে একটু হাঁটেন না রাস্তা দিয়ে, আমি পিছনে একটা ক্যামেরা ধরে রাখবো, কীভাবে চিন্তা হয় সেটিও দেখিয়ে দিব। তারপরে কি এটা উদ্ধারের কোনো প্রসেস আছে? আপনাকে তো বাইরে নামতে হবে। এই যে কচুয়া থেকে ঢাকা আসি রাত্রেবেলা, আমার গাড়িতে চাপাতি নিয়ে আক্রমণ করছে, কিছু করার নাই, কেউ কিছু আসেও না, তাকিয়ে থাকে। এই যে একটা হযবরল, এটার জন্য নির্বাচন দরকার। মানে নির্বাচন সরকার আসলে এই সংকটগুলি কেটে যাবে বলে মনে করেন? আপনি এক কথায় নির্বাচন করছে। আগে বলি তারা পারছে না কেন সেটা বলেন না। বলেন কেন পারছে না? হ্যাঁ, সেটা বলেন। তারা এই যে উনি বললেন মন্ত্রণালয়, একজনের 5টা মন্ত্রণালয়কে নিয়ে আসছে। ওনারা কেন এফিশিয়েন্ট লোক দিতে পারলেন না? কেন মন্ত্রণালয়গুলো চেঞ্জ করতে পারলেন না? কেন একটা মন্ত্রণালয় একাধিক লোককে দিলেন না? এইটা কি আমাদের নির্বাচন চাওয়ার দোষ? যখন এই সরকার প্রতিষ্ঠিত হল জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে, ডক্টর ইউনূস, তখন কি কেউ নির্বাচনের কথা বলেছিল? এই যে মঞ্জু সাহেব বললেন আধা আইন মানি, আধা আইন মানি না। বুঝতে পেরেছেন তো? এই যে আধা আইন মানি, আধা মানি না, আধা সংবিধান মানি, আধা সংবিধান মানি না, এই আধা আধার দরকার কি? ওরা কি ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছেন যে আমরা সরকারটা এইভাবে চালাবো?
কোনো কিছু তো করতে পারেনি। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি হাইকোর্টে যদি রায়টা হয়েই যায় 15th অ্যামেন্ডমেন্টে কেয়ারটেকার গভর্নমেন্ট, ওনারা কি নির্বাচন করতে পারবেন? তাহলে বলা হলো যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচনের ডেট তারিখ ঘোষণা করবে। আজকে তো ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেই ফেললেন অক্টোবরে তফসিল ঘোষণা হবে, নির্বাচন হবে। এই যে অসামঞ্জস্য, এই যে কোহেসিভনেসের অভাব, এই যে একটা ক্যাবিনেট রয়েছে, এটা ক্যাবিনেটের মধ্যে তো আমি দেখছি নেতৃত্বের মধ্যে তো রয়ে গেছে। তো উনি কীভাবে বললেন আদালতে নেই এই কেয়ারটেকারের বিষয়টি? সেটা কি ফয়সালা হয়েছে? হওয়ার আগেই যদিও এটা এসে যায় তাহলে কি হবে? তাহলে ইন্টারিমের পরে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট হতে হবে। কারণ আপনারা তো সংবিধান মানবো, আইন আদালত মানবো, আবার মঞ্জুভাইয়ের কথা আদা মানবো না। আমরা বলছি এই রাষ্ট্রপতি আমাদের শপথ করে এই ক্যাবিনেট ফর্ম করলো, আবার এই সরকারে যারা রয়েছে তাদের অংশীদাররা বলছে না রাষ্ট্রপতি থাকতে পারবে না, তাদের বিরুদ্ধে মিছিল করছে। এই যে হযবরল অবস্থা থেকে ফিরে আসতে হলে আমরা অত্যন্ত আশাবাদী একটি জায়গায় সকলে এই সরকারকে বলছে যৌক্তিক সময় নেন এবং যেই কয়টা সংস্কার দরকার সেটা করেন, এবং ডক্টর ইউনূসের মতো ব্র্যান্ডেড লোককে আরও কঠিনভাবে রাষ্ট্র চালাতে হবে। যেমনিভাবে আজকে দেখেন না 22 জন সচিবকে যারা 22 জন ডিসিকে তারা পদত্যাগ করিয়েছে, যারা বিগত দিনে অবৈধ নির্বাচন বাস্তবায়নে সহযোগিতা অবৈধ হয়েছে। কি হাবিবুল আউয়াল করেনি? জি। হ্যাঁ, এসপিরা করেনি? জি। তো হাবিবুল আউয়াল যাবে কোথায়? ওই কমিশনকে করেনি? তারা কি টাকা চুরি করেনি? লেকচারের নামে হাজার হাজার কোটি টাকা নেয়নি? এই জনগণের সম্পদ নিয়েছে, আমরা তো উইটনেস। অতএব নির্বাচিত সরকার আসলে দেখবেন যে একটিও বাদ পড়বে না। জি। মজিবুর রহমান মঞ্জু, আলোচনা অনুষ্ঠান আজকে আমরা শেষ করব আপনাকে দিয়ে। বাজার ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন সবশেষ সরকারের মধ্যে নানা ধরনের হযবরল। সরকার শুরুই তো করেছে হযবরল অবস্থা দিয়ে, একটা অপ্রস্তুত অবস্থায় এসেছে। সরকারকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়েছে। প্রথমত হচ্ছে যে আপনার ওই যে আমরা যেটা বলেছি প্রতিষ্ঠানগুলো সব ধ্বংসস্তূপের মতো ছিল, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন। এরপর দেখেন আমরা তো শুধু অপ্রাপ্তির কথা বলছি। আজকে আমি 21শে পদক অনুষ্ঠানে গিয়ে সেখানে দেখলাম অনেকের সাথে কথা হয়েছে। ওই যারা অডিয়েন্সে আমরা ছিলাম বিশাল একটা সংখ্যা, এখানে প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনের আমরা বেনিফিশিয়ারি। যারা সচিব হয়েছেন, হয়তো ডেপুটি সেক্রেটারি ছিলেন বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, 6 মাসে ওনারা এখন কেউ সচিব, কেউ অতিরিক্ত সচিব হয়েছেন। আর্মি বলেন, পুলিশ বলেন, যাদের পদোন্নতি ছিল না এদের সবার পদোন্নতি হয়েছে। যারা বিদেশে স্বেচ্ছা কারাবরণে ছিলেন বা বলা যায় যে নির্বাসনে ছিলেন, তারা দেশে ফিরে এসেছেন। যেমন আজকে মাহমুদুর রহমান 21শে পদক পেয়েছেন, উনি তো নির্বাসনে ছিলেন। এই যে আপনার 21শে ফেব্রুয়ারির উদযাপন আমি দেখলাম, আমারই শিক্ষক নিয়াজ আহমেদ, উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, উনি কি ভেবেছেন উনি ঢাকা ইউনিভার্সিটির ভিসি হবেন এর মধ্যে? ওনাকে জিজ্ঞেস করেন, উনি তো কখনোই ভাবেন নাই। তাহলে এই 6 মাসে বাংলাদেশটা কোথায় ছিল, কোথায় এসে দাঁড়িয়েছে, এইটা একটা দৃষ্টিকোণ রাখতে হবে। এবং এর মধ্যে একটা বন্যা পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। সরকারকে এই 200 দিনের মধ্যে বা এই 200 দিনের মধ্যে প্রায় 200টার মতো আন্দোলন ফেস করতে হয়েছে, ঠিক আছে? এবং প্রতিদিন রাস্তা ব্যারিকেড, প্রতিদিন বিভিন্ন রকমের আন্দোলন করতে হয়েছে। এই যে একটা দৃষ্টিকোণ যে এই সরকার অপ্রস্তুত অবস্থায় দায়িত্ব নিয়ে এতগুলো জিনিস ফেস করতে হয়েছে। হ্যাঁ, এখন আসেন যে আমরা এই সরকারের অনেক বেশি প্রত্যাশা করি। যেমন আমি যেটা বলি, এই সরকারের মৌলিক ত্রুটি হয়েছে 3টা। প্রথম ত্রুটি হচ্ছে কোনো হোমওয়ার্ক করেন না ওনারা। একটা কাজ যখন আপনি শুরু করবেন, আপনি তো মনে হয় এখন চিফ রিপোর্টার হয়েছেন, রাইট? স্পেশাল করেসপন্ডেন্ট আছে, যাই হোক। ধরেন আপনাকে যদি আজকে আপনার হেড অফ স্টেশন বানিয়ে দেওয়া হয় আপনার টেলিভিশনের, আপনি একটা হোমওয়ার্ক করবেন না যে কীভাবে চালাবেন, প্রায়োরিটি ফিক্স করবেন না? আমার সবচেয়ে মনে হয়েছে যে এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ওনার কোনো প্রায়োরিটি ফিক্স করেন না, কোনো হোমওয়ার্ক করেন নাই। এই যে ধরেন আজকে এতদিন পরে এসে এই যে মিলন এখন বললেন যে আজকে 22 জন ডিসিকে আপনি চক আউট করেছেন, এই 22 জন ডিসিকে তো প্রথম দিনই আপনি চক আউট করতে পারতেন। হ্যাঁ, আপনি যদি কৌশলগতভাবে মনে করেন যে আমি সব একসাথে করবো না, ওয়ান আফটার ওয়ান করবো, ওকে, অসুবিধা নেই, আপনি বলেন যে ইয়েস আমরা ধীরে ধীরে সবটা করব। দ্বিতীয় হচ্ছে যে জিনিসটা ক্ষতি করেছেন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে আমাদের যেই অভ্যুত্থান শক্তিগুলো আমরা যেগুলো ছিলাম সেগুলোর ঐক্য ধরে রাখার চেষ্টা করেন এই সরকার। এই সরকারের প্রধানতম দাবি ছিল এই ঐক্যটা ধরে রাখার। এবং আমি সবসময় বলেছি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করেন, যে যদি বলতেন যে হ্যাঁ প্রশাসনে এখনও স্বৈরাচারের লোকেরা আছে, ফ্যাসিবাদের লোকেরা আছে, আমরা ওয়ান আফটার ওয়ান এগুলো করবো, এই সমস্ত জায়গায় কোনো কোঅর্ডিনেশন করা হয় না। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো এই কথাটা তো বলবেই যে আপনারা সুন্দর মতো চালাতে পারছেন না, আপনারা নির্বাচিত সরকার হতে দেন। এই জায়গাটা আমি মনে করি সরকারের
বড়তম ব্যর্থতাগুলো হচ্ছে এখানে। আবার এটাও খেয়াল রাখতে হবে যে এই সরকার একটা বিশৃঙ্খল অবস্থায় দায়িত্ব নিয়েছে। আমি সর্বাত্মকভাবে সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে এখনও সময় আছে, 6 মাসের বেশি 7 মাসের দিকে আমরা যাচ্ছি, এখনও সময় আছে সব কিছু গুছিয়ে বিচার, সংস্কার, নির্বাচন, তিনটাই আমি মনে করি ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে এটা করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু, রাজিকুজ্জামান রতন, কর্নেল এম এ হক এবং ডক্টর আনম এহসানুল হক মিলন, আপনার চারজনকেই আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।